কোটা সংস্কার আন্দোলন 2003, 2008 ও 2013 সালে হলেও বড় আকার ধারণ করে 2018 সালে। বিশেষত 2011 সালের মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য বরাদ্দ কোটার সংস্কার চেয়ে। সালে কোটা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের প্রেক্ষিতে 2024-এর 5 জুন আদালতের রায়ে পুনর্বহাল হয় কোটা। এর পরদিনই আবারও শুরু হয় আন্দোলন। ঈদের বিরতির পর 30 জুন থেকে আবারও সংগঠিত হতে থাকে শিক্ষার্থীরা। এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। সেবার বাংলা ব্লকেট নামে নতুন এক কর্মসূচি রেখেছিল বাংলাদেশ। বিকেল থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকালেই সরগরম হয় ঢাবি ক্যাম্পাস। এই বাংলা ব্লকেটই বুকে কাঁপন ধরিয়ে দেয় স্বৈরাচারদের। আমরা চুয়েটিয়ানরা আন্দোলনে অংশগ্রহণ করি প্রথম কোটা বিরোধী সমাবেশের মাধ্যমে। আমরা চুয়েট গেটের সামনে রাস্তা ব্লকেটের মাধ্যমে প্রথম আন্দোলনে অংশগ্রহণ করি। আমাদের আন্দোলন হয় 2024 সালের 10 জুলাই। এরপরে দিনগুলোতে আন্দোলন বেগবান হতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের উপর ছাত্রলীগ নির্মম হামলা চালায়। এক প্রেস কনফারেন্সে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে। এরপরে বিভিন্ন ক্যাম্পাসের মতো আমরাও চুয়েটিয়ানরা মধ্যরাতে মিছিল বের করি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সারা দেশে যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের ভাই বোনদের উপর আঘাত করা হয়, সেদিন 15 তারিখ আমরাও চট্টগ্রামে যারা ছাত্র জনতা আছি, চুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থীরা আমরা নগরীর 2 নম্বর গেট 16 শহরে জমায়েত হই। সেই দিন আমরা সেখানে অবস্থান করলেও আমাদের বিপরীতে হাসিনার পেটোয়া বাহিনী এবং চট্টগ্রামের যত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা তারা সেখানে অবস্থান করে। আমরা বিপরীত মুখে অবস্থান করলেও তাদের সাথে আমাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমি যখন বদ্দার হাটে গিয়ে পৌঁছাই, ইতোমধ্যে জুনিয়রদের মারফতে জানতে পারি যে আমাদের চুয়েটের যারা ছাত্ররা ছিলেন সেখানে আন্দোলনরত অবস্থায় তারা সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছিল এবং ওরা বিভিন্ন জায়গায় আটকা পড়ে, এবং সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই তাদেরকে সেখান থেকে উদ্ধার করব। তারপর আমি জুনিয়রের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো তারাও প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, কারণ চারদিকে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ সুসজ্জিত হয়ে তাদেরকে ঘেরাও করে রাখে। ইতোমধ্যে আমরা গুগল ম্যাপের লোকেশন দেখে এবং নিশ্চিত হয়ে ওই বিল্ডিংয়ের সামনে যাই। যাওয়ার পরে জুনিয়রদেরকে বলি যে তোরা বের হয়ে চলে আয়। তো আমাদের মেসেজ পাওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওরা বের হয়ে চলে আসে এবং ওদেরকে দ্রুত সে জায়গা থেকে প্রস্থান করতে বলি। তো তারা যখন চলে যাচ্ছিল, এই মুহূর্তে সেখানে ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা আমাকে, সোহেল ভাইকে এসে ঘেরাও করে ফেলে এবং আমাদের মোবাইল ছিনিয়ে নেয়। বিগত দিন 15 জুলাই আমরা 16 শহরে বা 2 নম্বর গেটে যে অবস্থান করি সেগুলোর কিছু সির এবং ভিডিও চিত্র তারা মোবাইলে পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে তারা আমাদের উপর আক্রমণ চালাতে থাকে এবং আমাদেরকে ক্রমাগত কিল ঘুষি মারতে থাকে এবং আমাদেরকে ওইগুলির ভিতরের দিকে নিয়ে যায় এবং সাথে সাথে সেখানে 1 থেকে 150 ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ আমাদেরকে ঘিরে ফেলে এবং আমাদেরকে মারতে থাকে এবং আমাদেরকে জীবন নাশের হুমকি দেয়। তারা ইতিমধ্যে এমনভাবে বলছিল যে আমাদেরকে মেরে পিছনের যে খাল আছে সেখানে খালে ফেলে দিবে, কিন্তু আমরা সেখানে আমাদের
আনন্দের বিষয় ছিল এই যে আমরা জুনিয়রদেরকে সেখান থেকে সফলভাবে ওদেরকে উদ্ধার করতে পেরেছিলাম। জাস্ট হঠাৎ করে যেন কি থেকে কি হয়ে গেল। ওই দিন আমাদের বাসে আমরা 3 জন মেয়েই ছিলাম। ভাগ্যক্রমে আমার পাশে আমার একজন ফ্রেন্ড ছিল যে আমাকে মোটামুটি একটু প্রোটেক্ট করার চেষ্টা করছে, বাট ওরা আসলে 2টা গেট দিয়ে উঠে একদম পিছনের সিট থেকে সামনের সিট পর্যন্ত জাস্ট কন্টিনিউয়াসলি যাকে যেভাবে পারে এলোপাথারি মারতে মারতে সামনে আসে। তো আমার পাশে আমার ফ্রেন্ড থাকার কারণে ও মোটামুটি আমাকে একটু সেফ দেওয়ার ট্রাই করে, বাট স্টিল আমার বাম সাইডের হাতে অনেক বেশি লাগে। বাট আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর প্রায় পিঠে খুব জখমের মতো হয়ে যায়। যখন আমরা এসে চুয়েট মেডিকেলে আসার পরে ওকে দেখি, তখন জাস্ট ফিল হয়েছে কতটা মানে বাজে হলে বা কতটা নির্মমভাবে মারলে আসলে একটা মেয়ের গায়েও এভাবে হাত দেওয়া যায়। তবে ওই দিন রাবার পাইপ ছিল, এটা আসলে আমাদের ভাগ্য, কিন্তু ওখানে যদি আমাদের কোনো জোরালো অস্ত্র থাকতো তাহলে হয়তো ওই দিন আরও খারাপ কিছু হতে পারতো আমাদের সাথে। 16 জুলাই রাতে যখন ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের সাধারণ শিক্ষার্থী চুয়েটিয়ানদের উপর হামলা করছিল চুয়েট বাসে উঠে, তাও আবার চাঁদগাঁও শহরের মতো একটা জায়গায়, সেক্ষেত্র থেকে আমাকে আমার কিছু বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড তানবীর, রাফা, ওদেরকে আক্রমণ করা হচ্ছিল। ওরা আমাকে বারবার ফোন দিয়ে জানাচ্ছিল যে ওদেরকে কাছে আক্রমণ করা হচ্ছে, যে ওরা সাহায্য প্রয়োজন। তো তখন আমি ছিলাম দূরে আগ্রাবাদে। তো আদিল রায়হান আমাকে ফোন করে যে বলে, ভাই আমরা কি করতে পারি? তখন আমাদের চিন্তা আসলো, যেই ছাত্রলীগ সন্ত্রাসী, যেই রাজনীতি আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, আমাদের চুয়েটিয়ানদের উপর হামলা করতে পারে, সেই ছাত্রলীগ কিংবা সেই রাজনীতি আর কখনো চুয়েট ক্যাম্পাসে থাকতে পারে না। তখন থেকে আমরা ঠিক করলাম যে এই ছাত্রলীগ এবং সমগ্র রাজনীতি এই চুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধ করা হবে। এবং ঠিক সেইভাবে আমরা কি করেছি, তারপরের দিন সেই দিন রাতেই আমরা যে ছাত্রলীগ সন্ত্রাসীগুলো চুয়েট বাসে হামলা করেছিল তাদের কয়েকজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, তাদের বিরুদ্ধে চুয়েট প্রশাসন তখন কোনো ধরনের শাস্তি কিংবা তাদের জন্য মামলা এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। চুয়েট বাসে হামলার পর আমরা 3 দফা রেডি করি। আমিও সকালে আমাকে 3 দফা পাঠায় দেয় 17 জুলাই সকালবেলা। এর মধ্যে আমরা ঘোষণা দিয়ে সকল চুয়েটিয়ানকে গোলচত্বরে আসার জন্য বলি। আমাদের 3 দফা দাবি ছিল, চুয়েট বাসে হামলাকারী যাদেরকে শনাক্ত করা গেছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দ্বিতীয় দফা ছিল, চুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগ সহ সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এবং তৃতীয় দফা ছিল, হল ভ্যাকেন্ট দেওয়া যাবে না। আমরা 3 দফা নিয়ে বিসি স্যারের সাথে কথা বলি। বিসি স্যার আমাদের 3 দফা নিয়ে নেন এবং আমাদেরকে আশ্বাস দেন যে মামলা করবেন, বিচারের আওতায় আনবেন এবং ছাত্র রাজনীতির বিষয়ে ওনারা সিদ্ধান্ত নেবেন বললেন। কিন্তু আমাদের সঙ্গে হল ভ্যাকেন্ট নিয়ে ওনারা অনেক তর্ক বিতর্ক করলেন। এরপর কয়েকজন শিক্ষক মিলে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত দিয়ে দিলেন দুপুরবেলা। এরপর বিক্ষুব্ধ ছাত্র সমাজ, আমাদের ছাত্ররা সবাই মিলে ছাত্রলীগের অফিস গিয়ে ভাঙচুর করলো। যে রাগ তারা গত রাত থেকে খুব পুষে রেখেছিল চুয়েট বাসে হামলার পর থেকেই। ছাত্রলীগের অফিস ভাঙচুরের পর স্যারেরা আমাদেরকে জানালো, যদি আমরা চুয়েট ক্যাম্পাসে কোনো ধরনের আন্দোলন বা সমাবেশ না করি তাহলে ওনারা আমাদেরকে হলে থাকতে দিবেন। জুলাই তৎকালীন সরকারের চাপে পড়ে আমাদের প্রাক্তন ভিসিদ্বয় আমাদেরকে হল ত্যাগ করতে বাধ্য করে। আমরা ওই সময় ওদেরকে আশ্বাস দেওয়া হয় যে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে আমাদেরকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে, কারণ ওই সময় একটা কারফিউ জারি করা ছিল। তো আমরা যখন নারায়ণগঞ্জের রায়বাগ এলাকায় পৌঁছাই, ওই সময় আমাদের উপরে দুষ্কৃতিকারীরা অবৈধ আক্রমণ করে এবং এতে বাসের গ্লাস ভাঙে, অনেক আহত হয়, অনেকে ভীত সন্ত্রস্ত হয়। আশেপাশে আমরা দেখি যে কিছু মানুষ আহত হয়ে আছে, কিছু লাশ দেখতে পাই বিভৎস অবস্থায় পড়ে আছে। জিনিসটা শুনতে যতটা সহজ লাগছে বা জিনিসটা জাস্ট আমার বলতে যতটা সহজ মনে হচ্ছে, জিনিসটা ততটা সহজ ছিল না ওই সময়। দিনটা ছিল 19 জুলাই শুক্রবার। আমরা দেশের পরিস্থিতি বোঝার জন্য জুমার নামাজের পরে রামপুরা টিভি সেন্টারের দিকে একটু সামনে আগে, কারণ দেশে তখন হটস্পট ছিল, কিন্তু বেশি দূরে আগাতে পারে নাই। শান্তা বিল্ডিং পর্যন্ত যাওয়ার পরেই আমরা আসলে পুলিশকে দেখতে পাই, তারা এলোপাতারি গুলি করতেছিল।
টিয়ারশেল আর গুলি। আর ওই সময় যাদের গায়ে লাগতেছিল হয় ডেথ আর না হয় আহত, মানে ওই স্পটে তারা থাকতে পারতো না। যারা আমার সাথে রাস্তায় ছিল, আন্দোলনে ছিল, একসাথে ছিলাম ছিলে, তারা দেখলাম যে তাদের রক্ত রাস্তায় দেখা যাচ্ছিল, মিছিলে নাই, কারণ হয়তো আহত না, ডেড। আমরা পরবর্তীতে পরিস্থিতি যখন খারাপ হচ্ছিল, তখন আমরা বিভিন্ন সময় গ্যারেজে আশ্রয় নিয়েছিলাম। একটা সময় গ্যারেজে আশ্রয় নেওয়ার পরে অনেকক্ষণ ধরে ফায়ারিং করা হয়েছিল। পুলিশ মেইনলি আইডিয়াল স্কুলের পেছনে একটা পুলিশ বাড়ি আছে, ওইটা কেন্দ্রিক। সেটা থেকে ফায়ারিং করার পরে তারা এটা ছেড়ে চলে যায় হচ্ছে মেরাদিয়া পুলিশ বাড়ি ওখানে। তো তারপরে মেইনলি এখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যাতে এখানে তারা কখনো ঘাঁটি ঘাটতে না পারে, কারণ তাদের স্ট্র্যাটেজি ছিল এমন যে এক জায়গায় আরেক জায়গায় ফায়ারিং করতে যাবে। পরবর্তীতে আমরাও ওদের ওই ঘাঁটিটা ধ্বংস করার জন্য বা ডেমলিশ করার জন্য আমরা পরবর্তীতে সবাই মিলে, ওই সময় সবাই শুধু স্টুডেন্টরা না, সব স্তরের মানুষজন অ্যাটেন্ড করছিল, সবাই মিলে আসলে রাজপথ ধরে মিছিল নিয়ে যাই মেরাদিয়া। কিন্তু জায়গাটা একটু কনজাস্টেড ছিল, সেখানে মানে ওয়ান ওয়ে রোড ছিল, সো ওরাও আটকে গেছিলো, যাচ্ছে ওরা কন্টিনিউয়াসলি ফায়ারিং করতেছিল। ওই দিন আমরা একটা গ্যারেজে, আমার সাথে অনেকেই ছিল, একসাথে আশ্রয় নিয়েছিলাম। বাসায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে জানতে পারি আমাকে বিভিন্ন জায়গায় খোঁজার শেষে মর্গেও খোঁজা হয়েছিল। আমার শিক্ষার্থীর অনাচার, আর আমি কি করে ঘুমাই? আমি শরীর ঘুমাতে পারবো না, আমি উত্তর হয়ে যখন এই ক্যাম্পাস থেকে চলে গেলাম, তখন আমি বাসায় চলে গেছি জেলা শহরে। ক্যাম্পাস তখন অফ হয়ে গেছে। ক্যাম্পাস থেকে সকলকে তখন বের করে দেওয়া হয়েছে। আন্দোলন যখন জোরদার, তখন এদেশের সকল মানুষ নিজেকে, নিজের রক্তকে কীভাবে রাস্তায় অকাতরে বিলিয়ে দিবে, তারই জন্য প্রতিযোগিতা শুরু হলো। 15 বছরের যে স্বৈরাচার, 15 বছরের যে শোষণ নিষ্পেষণ, তারই বিরুদ্ধে যেন তারা দাঁড়ান দিতে চায়, যে তারাও আসে এই স্বৈরাচারের বিরুদ্ধে। সর্বশেষ 4ই আগস্ট যখন সাতক্ষীরা জেলা শহর, আমার নিজের শহরে আন্দোলনরত অবস্থায় থাকলাম, সেদিন ঘোষণা আসলো যে 6ই আগস্ট হবে হচ্ছে লং মার্চ টু ঢাকা। এটা বাসায় এসে শুনলাম যে একদিন আগে চলে আসছে 5ই আগস্ট। মনে অনেক কষ্ট লাগলো যে যাইতে পারবো না ঢাকা পর্যন্ত, সব কিছু অফ। মন খারাপ নিয়ে 5ই আগস্ট 36শে জুলাই জেলা শহরে পূর্বের ন্যায় আবার আন্দোলনে ফেটে পড়লাম। সামনে টিয়ার সেল, সামনে ককটেল, সব কিছুই আসলে পুলিশ মাঠে থাকলো শেষ পর্যায়ে। কিন্তু যখন সেই খবরটা চলে আসলো যে স্বৈরাচার শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে, এদেশ থেকে বিতাড়িত হচ্ছে, তখন যে আনন্দ, তখন মানুষের চোখের কান্নার মধ্যে যে হাসি লুকিয়েছিল, সেই হাসি বলে প্রকাশ করার মতো না। আমরা এই জুলাই মাধ্যমে পেয়েছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আমরা পেয়েছি এক নিষ্পেষিত নিপীড়ন বিরোধী বাংলাদেশ। আহ 2000 মানুষের প্রাণের বিনিময়ে এবং অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, জুলাই স্বাধীনতা আমরা পেয়েছি। জুলাইয়ের দিনগুলোর যদি স্মৃতিচারণ করতে হয়, তাইলে জুলাইয়ের দিনগুলো সমস্ত যারা আন্দোলনকারী ছিল সবার জন্যই বিভীষিকাময় ছিল। আমরা দেখেছি যে আন্দোলনের একটা সময়ে মিডিয়াগুলো সত্য প্রচার করতেছিল না, বা একটা সময় যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেছিল, তখন আমরা এই সত্য বা আসল ঘটনাগুলো আমরা জানতে পারতেছিলাম না। ঠিক সেই সময়ে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া হিসাবে কাজ করছিল, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা অবদান রাখছে, সেই ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। প্রতিটা ক্যাম্পাসে আমরা দেখছি যে প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাস সাংবাদিকরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে, এবং এরই ধারাবাহিকতায় চুয়েটেও চুয়েট সাংবাদিক সমিতি সবসময় আন্দোলনকারীদের অভয় দেখিয়েছে, তাদের পাশে থাকছে, এবং আমরা সবসময়ই হচ্ছে তাদের আমরা যে সত্য যে নিউজটা আমরা সেটা প্রচার করার চেষ্টা করছি। তো সেই
সময়ে সত্য নিউজ প্রকাশ করতে গিয়ে আমাদেরকে বেশ কিছু প্রতিবন্ধকতা এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। আমাদেরকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অংশের মানুষের দ্বারা হুমকির শিকার হইতে হয়েছে। পাশাপাশি আমরা দেখা গেছে যে অনেক ক্যাম্পাস সাংবাদিকরাই তখন হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিল। তো সেই জায়গা থেকে এরপরেও যে এই ছাত্র জনতা প্লাস হচ্ছে পুরো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা অবশেষে 5ই আগস্টে আমরা হচ্ছে এই জাতিকে আবারও দ্বিতীয় স্বাধীনতা দিতে পারছি, আমরা আবারও এই জাতিকে মুক্তির পথ দেখিয়ে দিতে পারছি। গত বছরটা আমাদের এই সময়টা আমাদের জন্য একটা টার্মোয়েলপূর্ণ সময় ছিল। আমরা দেখেছি আমাদের ছাত্রীরা কীভাবে আক্রান্ত হয়েছে এবং সেখানে আমাদের চুয়েটের শিক্ষক এবং চুয়েটের সম্মিলিত ছাত্র তারা যেভাবে প্রোটেস্ট করেছিল, প্রতিবাদ করেছিল অন্যায়ের বিরুদ্ধে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম, আমার মনে হয় আমাদের জুলাই আমাদের এই স্পিরিটে আমাদের কাছে তুলে ধরেছে যে জাতি হিসেবে আমরা কীভাবে যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে আমরা কীভাবে ঐক্যবদ্ধ হতে পারি। সেটা হচ্ছে আমার মনে হয় যে জুলাই সবচেয়ে বড় শিক্ষা। এবং এই শিক্ষাটাকে নিয়ে আমরা যাতে পরবর্তীতেও আমরা যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের অবিচারের বিরুদ্ধে আমরা এইভাবে আমাদের ভয়েসকে রেজ করতে পারি, আমার মনে হয় সেটাই হবে আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদদের প্রতি আমাদের ট্রিবিউট। যাতে আমরা তাদের এই যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এটাকে যাতে আমরা কখনো ভুলে না দেয় এবং আমাদের যাতে আমরা পদ বিচ্যুত না হই। হ্যাঁ, তো সেটাই হবে আমার প্রত্যাশা জাতির কাছে বা আমাদের স্টুডেন্টদের কাছে, আমাদের সব শিক্ষক বা একাডেমিক কমিউনিটির কাছে। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি